আপনারা দেখছেন ডাইনামিক নিউজ। খবর তৈরি করে না, খবর খুঁজে আনে। শ্রদ্ধেয় অনিরুদ্ধ চট্টোপাধ্যায় মহাশয়কে এনেছি। শ্রদ্ধেয় স্যার অরুণ ব্যানার্জি মহাশয় এবং উপস্থিত সমস্ত গুরুজনকে শ্রদ্ধা জানিয়ে চার কথা বলছি। আমি এখানেই প্রথমবার এলাম। আমি এতদিন স্নেহেন্দুকে চিনতাম। স্নেহেন্দুর পিছনে যে রকম একটা সংস্থা আছে সেটা আজকে আমি এসে জানি। এসে ভালো লাগছে যে অনেক গুরুজনের সাথে দেখা হলো। সর্বোপরি আমার দুই সহকর্মী ডক্টর ডিবি গোস্বামী এবং ডক্টর রিনাথ, যাদের সঙ্গে দীর্ঘদিন পড়াচ্ছি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও আমরা একসঙ্গে যাচ্ছি। চেনা মানুষদের দেখতে ভালো লাগে এবং শ্রদ্ধেয় যাদের এক সময় টিভিতে দেখতাম বা যাদের নাম শুনেছি তাদের সঙ্গে আলাপ হলেও খুব ভালো লাগে। আজকে বক্তব্য রাখার মতো প্রস্তুতি নিয়ে আসিনি, তাও একটা কথা বলি। প্রথমেই বলি যে আজকে তো সমাজ রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছিল। ঘটনাচক্রে আমি রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ আমার পড়ার বিষয়ে রাজনীতি, সেই জন্যই অনেক সতর্ক থাকতে হবে। এই যে প্রথমে স্যার বললেন যে উনি সচেতনভাবেই রাজনীতির কথা বলছেন, কেউ মারতে পারে, আক্রমণ করতে পারে। উনি শ্রদ্ধেয় প্রভাবপ্রতিম মানুষ, ওনার সে ভয়, কিন্তু আমাদের মতো সাধারণ লোকদের সমস্যা আছে। সুতরাং রাজনীতি নিয়ে বেশি বলতে গেলে আবেগের আতিশয্যে কি বলতে কি বলে ফেলবো, সেটা হচ্ছে একটু সাবধানে করাটাই বাঞ্ছনীয়। তবে বিষয় যেটা হচ্ছে, আমার জন্ম 1971 যখন বাংলাদেশ যুদ্ধ হয়েছে। অর্থাৎ আমরা যে সাংস্কৃতিক পরিমণ্ডলে ছোট থেকে বড় হয়েছি আর এখনকার যে পরিস্থিতি অনেক তফাৎ। আমরা যেভাবে বড় হয়েছি, আমরা যে ধরনের গান শুনেছি, যে কবিতা পড়েছি, যে উপন্যাস পড়েছি, যে নাটক পড়েছি, বা আমরা ছাত্র জীবনে সিনেমা, থিয়েটার, গানের অনুষ্ঠান দেখতে যেতাম, সেই পরিবেশ পরিস্থিতি আর নেই। কারণ আরেকটা বিষয় হচ্ছে কি, যেটা নিপিতা বললেন, এই যে একটা বাচ্চা ক্রিকেট খেলতে গেছে, তার গার্জেন দেখছে যে পাটা কতটা যাচ্ছে, কোচের সঙ্গে ঠিকমতো তাল মিলিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ভয়ঙ্কর নজরদারি। আমরা তো জানি রাষ্ট্র নজরদারি করে, কিন্তু এটাও ঘটনা রাষ্ট্রের সঙ্গে সমাজও নজরদারি করে। এবং সবচেয়ে সমস্যা হয় যখন খুব কাছের মানুষরা নজরদারিটা করে। কারণ নজরদারি আর স্বাধীনতার মধ্যে তফাৎ আছে, আকাশ পাতাল তফাৎ। বেশি নজরদারি থাকলে স্বাধীনতা হবে। আমরাও ছোট ছিলাম, আমার মনে আছে ক্লাস 4-5 যখন পড়ি, টালিগঞ্জ মেট্রো তখন চালু হচ্ছে, সেই কানেরটা যেখান দিয়ে মেট্রোটা ঢুকে যাচ্ছে। আমি ছোটবেলায় টালিগঞ্জে থাকতাম, হাফ প্যান্ট পরে আমরা খেলতে যেতাম পাঁচিল চৌকে টালিগঞ্জ ক্লাবে। যখন কেউ বল খেলতে আসতেন আমরা সরে যেতাম কাছেরা, আবার ফিরে এসে খেলতাম। আমরা ওই সময় মনে আছে ক্লাস 5-এ পড়ি, টানেলের উপরে যে কংক্রিটের যে জায়গাটা আমরা চলে যেতাম এবং টানেল যেখানে শেষ হচ্ছে সেখান থেকে পাশে গল্ফ খেলার মাঠ মোটামুটি 10-15 ফুট হাইট, আমরা লাফাতাম, আবার ফিরে এসে একইভাবে ওখানে যেতাম, আবার লাফাতাম। কেউ নজরদারি করতে পারে। এবং বাড়িতে মা বা দাদাকে প্রশ্ন করতেন না কোথায় গেছি, খেলেছি না পাঁচিল টপকেছি, সেই সমস্যাটা ছিল না। কিন্তু এখনকার এই বয়সের বাচ্চারা তারা স্বাধীনভাবে কিছু করতে পারে না, তাদের উপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে। বাবা মারা তারা নিজেরা যেগুলো করতে পারেননি, সেগুলো যার যতটা ক্ষমতা আছে, ছেলে ভাবি একসঙ্গে গান শিখবে, নাচ শিখবে, ড্রয়িং শিখবে, গিটার শিখবে, ক্রিকেট শিখবে, কিন্তু কোথাও দেখি না যে মানুষ
মানুষ কিভাবে হতে হয় সেটা শেখানো হচ্ছে। এবং এই যে নজরদারি, বজ্র আটুনি, এর ফলে দেখা যাচ্ছে যখন সে ছেলে বা মেয়ে বড় হচ্ছে তারা আসলে হাঁপিয়ে উঠেছে, তারা সেই নজরদারি, সেই বজ্র আটুনি থেকে মুক্তি পেতে চায়। এর ফলে কি হচ্ছে, বাবা মা হয়তো ভাবছেন যে আমি আমার ছেলের জন্য অনেক কিছু করেছি, মেয়ের জন্য অনেক কিছু করেছি, কিন্তু সেই বন্ডিংটাই তৈরি হয়, ভিতরে ভিতরে একটা ডিসটেন্স তৈরি হয়ে যায়। কারণ প্রত্যেকটা মানুষই স্বাধীন। রুশো বলেছিলেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। অর্থাৎ এই যে শৃঙ্খল, সেখান থেকে বেরিয়ে আসার মধ্যেই মুক্তি। এই মুক্তির সন্ধান আজকাল আমরা দিতে পারি না। এবং আমরা সবসময় রাজনৈতিক দলকে দোষারোপ করি, আমরা ঈশ্বরকে সেই গঙ্গাকান্তের ভাষায় পরমেশ্বরকে প্রত্যক্ষ করি না, আমরা ঈশ্বর খুঁজি কোথায়? রাজনৈতিক নেতাদের মধ্যে, ধর্মীয় গুরুদের মধ্যে, অর্থাৎ যারা এলিট সম্প্রদায়, পলিটিক্যাল এলিট, রিলিজিয়াস এলিট বা ইকোনমিক এলিট বলা যেতে পারে, অর্থাৎ আম্বানি আদানি। এবং আমরা তাদের হাতে আমাদের সমস্ত ভাগ্য ছেড়ে দিয়ে চুপচাপ বুঝে শুনে, যে কারণে স্যার বলছিলেন বাড়িতে বসেই তো ভাতা পেয়ে যাচ্ছি, তাহলে কেন পরিশ্রম করব? এবং এই যে কালচারটা তৈরি হয়েছে, এই কালচারটা কিন্তু আগে ছিল না, এবং পরবর্তীকালে পরিবর্তন হলেও এই কালচারের বাইরে আমরা যেতে পারবো না। সুতরাং আমরা নিজেদেরকে এই জায়গায় নিয়ে আসছি, যেমন সমাজ হবে সেরকমই তো রাজনৈতিক দল হবে। সুতরাং সবটাই রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক না। আর শিল্প বা সৃজনের গুরুত্বটা এইখানে, তারা সবসময় কিন্তু রাষ্ট্র নির্ধারিত পথে চলে না। শিল্পের স্বাধীনতা আছে, সৃজনশীলতার স্বাধীনতা আছে, এবং সবসময় তার রাষ্ট্রের পক্ষে থাকবে এটা মনে করা ভুল। যে কারণে যে কোনো রাষ্ট্রই এরকম সৃজনশীল মানুষদের একটু ভয় পায়। যে কারণে আমরা দেখি সাই বাবা কিংবা ভারভারানাও কিংবা স্ট্যান স্বামী কিংবা সোনাম ওয়াংচুক, এইসব মানুষদেরকে জেলে বন্দী করা হয়, কারণ এরা প্রশ্ন করেছে। যে কোনো রাষ্ট্র প্রশ্নকে ভয় করে। কিন্তু এটাও ঠিক, প্রশ্ন করার লোক যদি না থাকে তাহলে সবাই তো যন্ত্রের মতো হয়ে যাবে। সেই সত্যিকার হীরক রাজাদের সাথে যন্ত্র মন্ত্র মগজ ধরাই হচ্ছে, সেইখানে সবাই পৌঁছে যাবে। কিন্তু আমরা দেখেছি সেখানেও উদয়ন পণ্ডিতের মতো মানুষকে দেখেছি, যিনি রাষ্ট্রের বিরোধিতা করছেন এবং সেই যন্ত্র মন্ত্র ঘরেতে সিস্টেমটা এটা বিরোধিতা করছে। সুতরাং সমাজকে বাঁচিয়ে রাখতে হলে, এগিয়ে নিয়ে যেতে হলে এই শিল্পের সৃজনশীলতার বিশেষ প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আশা করছি আবার দেখা হবে। এই বক্তব্য শেষ করছি, নমস্কার। আমি শুনেছি তোমারই গান, তুমি সুরেরই মায়াতে বেঁধেছ আমার, ধরে গেছে মন প্রাণ। তোমায় দেখেছি মায়া বিলাতে, আমি শুনেছি তোমারই গান, তুমি সুরেরই মায়াতে বেঁধেছ আমার, ধরে গেছে মন প্রাণ। গো ও রূপসী বিদেশী, আমি যে তোমাকে চিনি, ভালোবাসা নিয়ে দে কেন হলে বিরোহিনী। গো ও রূপসী বিদেশী, তুমি এসেছো চাঁদ রাতে, এই রাতেরই রানী তুমি, তোমারই গানে সুরেতে ঘুম ভুলে গেছি আমি। তুমি এসেছো চাঁদ রাতে, এই রাতেরই রানী তুমি, তোমারই গানে সুরেতে ঘুম ভুলে গেছি আমি।
রূপসী বিদেশী আমি যে তোমাকে চিনি ভালোবাসা